আসসালামু আলাইকুম। আজ আমরা আছি আমাদের তরুণ উদ্যোক্তা ইমরানের কৃষি ক্ষেতে। এটি একটি সমন্বিত কৃষি ক্ষেত, আর এই জায়গাটা ছিল একটি পতিত জায়গা। আর এই পতিত জায়গায় ও প্রযুক্তি এবং কৃষি জ্ঞান ব্যবহার করে কত সুন্দরভাবে চাষাবাদ করেছে। তো ইমরানের কাছ থেকে জানবো ওর এই চাষাবাদের গোপন কি রহস্য, কিভাবে এত সুন্দরভাবে ফলন হয়েছে এবং এত সুন্দর করে ও চাষাবাদ করতে পেরেছে। আর এই তথ্যগুলো জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ইমরান। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো এটা আছি। তো তোমার ক্ষেত তাই না? হ্যাঁ, আমাদের ক্ষেত ভাইয়া। তো অসাধারণ ফল হয়েছে, এই যে কত সুন্দর। এটা আমাদের ভাষায় বলে চিচিঙ্গা, রেহা গ্রামের ভাষা বলে। হ্যাঁ এই জি, পাশে আবার দেখতে আলহামদুলিল্লাহ। পাচ্ছি দুন্দুল। অসাধারণ। এ তো এই সুন্দর ফলন কিভাবে ফলাইতে পারলা? সুন্দর ফলন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমাদের রিজিক দেওয়ার মালিক আল্লাহ, ঠিক আছে। আমরা রোপণ করেছি, আমাদের জমি ছিল, লেবার নিয়ে কিছুটা কাজ করে তারপর আধুনিকভাবে কিছুটা চাষাবাদ করেছি। আর আলহামদুলিল্লাহ দেখতেছি যে বেশ ভালো ফলন আসছে। অনেকের তো দেখি ফসল পোকায় নষ্ট করে, তোমার এখানে তো একদম খুব সুন্দর, পোকায় হ্যাঁ। তেমন একটা নষ্ট করে না। পোকায় নষ্ট করে বলতে আপনার প্রত্যেকটা বিষয়ের কিছুটা সমস্যা থাকবে, এটা সমাধান করতে হবে। যেমন আপনার ওই যে জৈবিক পদ্ধতিতে কি ওই যে পোকা আছে, ওই পোকায় যে আপনার মানে নষ্ট করে ফলটা। তারপর জৈবিক পদ্ধতিতে কিছু আপনার ওই যে বক্স দিয়েছি, তারপরে ওর মধ্যে লিওর নামক একটা ওষুধ আছে, সেটা দিয়েছি, যে কারণে আপনার ওই যে নষ্ট করার পোক ওইগুলো আপনার দমন হয়ে যাই হোক, গেছে। আজকের এই ভিডিওতে তোমার কাছ থেকে একদম শুরু থেকে এত সুন্দর প্রজেক্ট তুমি কিভাবে তৈরি করলা, এত সুন্দর কিভাবে ফলন তৈরি করলা এবং শেষ পর্যন্ত জানার চেষ্টা করবো। আশা করি তুমি আমাদের সাথে থাকবে। প্রথমে কি করছিলে এই একদম শুরুতেই এই জমিটাই? প্রথমে মূলত আমি তো পড়াশোনা শেষ করে যখন গ্রামে আসলাম, মানে চাকরির জন্য প্রস্তুতি নিয়েছিলাম, তো তারপরে হঠাৎ করে একদিন আমাদের এই জমি আছে, তো আমাদের বাসার পাশে অনেক জমি আছে, ঠিক আছে। তো আমি একদিন আসলাম, তো দেখতেছি এখানে অনেক ঘাস হয়েছে। তো ঘাস হওয়ার পরে তারপরে আমি বাসায় গিয়ে আলোচনা করলাম যে আমাদের ওই এখানে তো জমি আছে, জমিটা তো প্রচুর পরিমাণ অনাবাদি জমি, তো আমরা একটু এবছর একটু কৃষি করি। তারপরে বাসায় কথা বলার পর আব্বু প্রথমে রাজি হচ্ছিল না। পরে তাকে আমি বললাম যে দেখি এবার একটু কৃষি করে দেখি কি হয়। পরে তারপর বলতেছে ঠিক আছে, তুমি করো, তোমার মতো করো, দেখো কি হয়, আমি এর মধ্যে নাই, ঠিক আছে। তারপরে তারপরে আমি আর তো আপনার দেখতেছি যে কৃষি মোটামুটি আমি ওই যে কৃষির প্রতি ছোটবেলা থেকে মোটামুটি একটু টান আছে, ঠিক আছে। আমি গাছ রোপণ করা, তারপরে এইগুলোর যত্ন করে, এটা আমার ভালো লাগে। তারপরে আমি আপনার এই যে বেডগুলো, তারপর আমি লোক নিয়েছিলাম, লোক নেওয়ার পরে প্রথমে বেড তৈরি করা হয়েছে হ্যাঁ নাকি? প্রথমে আসলাম, তারপর ভাবলাম যে মানে এক ফসল না, কয়েক ধরনের ফসল উৎপাদন করি। তারপর আসার পর দেখলাম যে কোনখানে কোন ফসলটা উৎপাদন করা যায়। ও মানে তুমি হ্যাঁ, প্রথমে সিলেক্ট চিন্তা করছো যে করলাম কোন জায়গায় কোনটা দেওয়া যায়। তারপরে এই সাইডটাতে আপনার এটাকে বলে যে রেহা বলে, ঠিক আছে, চিচিঙ্গা বলে, রেহা বলে। এই সাইডটা আপনার নির্বাচন করলাম যে এই সাইডটা আমরা রেহা রোপণ করব। আর ওই পাশে চিন্তা করলাম যে দুন্দ রোপণ করব। তারপরে ওইদিকে চিন্তা করলাম আর ওইদিকে আছে, ওইদিকে লাউ রোপণ করব। তারপর এদিকে পুঁই শাক আছে, মানে বিভিন্ন ভ্যারাইটি আইটেমের। সুন্দর করে সাজায় বিভিন্ন সবজি সাজায় রাখছে, তাই তো? তো এইবার বিভিন্ন, তারপরে ওই যে দেশি লাফা আছে, তো সব মিলিয়ে এইগুলো আমি নির্বাচন করলাম। এরপরে আপনার ওই লেবার নিয়ে তারপরে আপনি মেদা বানলাম। প্রথমে এই যে মেদা বান্ধার নিয়মটা কিরকম অবলম্বন করছো? মেদা বান্ধার নিয়মটা অবলম্বন করেছি বলতে, এটা উঁচা জমি, পানি ওঠে না, তারপরে যদি উঠে বসে যাতে নষ্ট না হয়, তার জন্য মানে পানির যতটা লেয়ার আর কি হতে পারে, এইটা আর কি ওই বাসায় আলোচনা করলাম। তারপর আরো যারা লেবার আছে তারা তো জানে কতটুকু হতে পারে, কারণ তারা যেহেতু কৃষির সাথে সম্পৃক্ত। পরে উঁচা করলা, আর উঁচা করার ভিতরে কিছু কি দিছো? এটা উঁচা করার পরে আপনার ওই জঙ্গল, মানে জঙ্গল পরিষ্কার করার পরে, আবর্জনা পরিষ্কার করার পর, তারপরে আপনার ওই যে জৈব সার বলে, যা গরুর আর কি সার, হ্যাঁ, তারপরে ফসফেট, পটাশ আর কি, জিপসাম, এগুলো সব ইউরিয়া যা আছে আর কি, যা প্রয়োজনীয় আছে ওইগুলো সব মিক্স করে দেওয়ার পরে তারপর কয়েকদিন পচানো হয়েছে। মানে দেওয়ার সাথে সাথে তো এটা অ্যাকশন আছে, এটা যাতে নষ্ট না হয়। তারপরে আপনার এই যে বীজ কিনে আনলাম, বীজ কিনে আনার পর এরপরে আর কি ওই বীজ অঙ্কুরোদ্গমন করে তারপর মানে ঢুকে দেওয়া হয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ গাছ হয়ে গেছে। তোমরা বীজ বাজার থেকে কিনে আনছো? হ্যাঁ, বীজ আমি চারা আনো না, প্যাকেট কিনে আনা হয়েছে। তো প্যাকেট যখন মানে চারাটা যখন জারলায়, তখনই তো এক ধরনের হলুদ পোকা, যেটা রেড পামকিন বলে, ওইটা পামকিন বলে, রেড পামকিন বলে। কিভাবে মোকাবেলা করছো? তো আসার পরে আপনার ওই দানাদার একটা কীটনাশক আছে,
আচ্ছা ওদিকে একটু দেখি। দানাদার কীটনাশক ছিল, দানাদার কীটনাশক দিয়েছিলাম, পরে দেখতেছি যে না আসা মানে প্রত্যেকটা গাছই পোকায় ধরছে। দানাদার কীটনাশক? হ্যাঁ। ওটা কি রকম? ওটা ওই যে ফুরাডান বলে, মানে এটা কি রকম ওটা গাছের গোড়ায় আর কি মানে ছিটে ছিটে দেওয়া হয়েছিল। আচ্ছা তারপরে পরে আপনার দেওয়ার পর ওটা ভালো রেজাল্ট আসে না, তারপরে ওই হলো আপনার ওই কি যেন বল, ওইটা হলো আর কি ওই যে লিকুইড তরল যে কীটনাশক আছে ওইটা ওয়াটারের সাথে মিশে তারপর স্প্রে করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আপনার ওই পোকা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। ওইটা কারণে শেষ হয়ে গেছে। হ্যাঁ ওইটা শেষ হয়ে গেছে। তারপরে গাছ আস্তে আস্তে একদম মাচায় ওঠে। হ্যাঁ। মাচায় ওঠার মধ্যে আর কি কোনো ধরনের সার বা কিছু প্রয়োগ করা লাগছে? আপনার গাছ আপনার ওই একদিনে কয়েকবার 2-3 বার ইউরিয়া সার দেওয়া হয়েছিল, মানে বড় হওয়ার পরে। বড় হওয়ার পর। কারণ এছাড়া আর কোনো সার? ইউরিয়া তো নাইট্রোজেনের ঘাটতির কারণে গাছ আপনার ওই যে নাইট্রোজেন না থাকলে গাছটা হলদে হয়ে যায়, ঠিকমতো সবুজ থাকে না, তো এই আপনার নাইট্রোজেন দেওয়া হয়েছিল। আর কিছু না? না এভাবে আর কিছু দেওয়া হয় না, কারণ আমি তো প্রথমেই দিয়েছিলাম। এই দুন্দলের এটাও কি বাজার থেকে বীজ কেনা? হ্যাঁ এগুলো সবই বীজ কেনা। তারপরে তো মাচায় ওঠার পরে কি কোনো রোগবালাই আর আক্রমণ করছে গাছে? না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রোগবালাই দেখা দেয় না, কারণ আমাদের তো এই প্রথম আপনার ফলন এই প্রথম কিছুদিন ফলন নিয়েছি, এই যে মানে ফলন আসতে আছে, বাট ওভাবে এখন পর্যন্ত রোগবালাই দেখা দেয় না। আর দুন্দুল গাছটা হলো আপনার পরিবেশ নাকি সহায়ক, যতদূর জানলাম যে এটা পরিবেশের সাথে মানে মানাই নিতে পারে, এর জন্য এগুলো রোগ ব্যাধি কম হয়। আর যখন ফল আসলো? হ্যাঁ ফল আসার পরে। ফল আসার পরে কি কোনো সমস্যা দেখা দিচ্ছে? না ফল আসার পরে ওই যে আপনার ওই যে ছোট ছোট পোকা আছে না, পোকায় মানে ওই পোকায় আক্রমণ করতো, এরপর এগুলো নষ্ট হয়ে যেত। আপনার ওই ওই যে আপনার জৈব পদ্ধতিতে ওই পোকা দমন করার জন্য ওইগুলো দিয়ে এলাম। কোনগুলো? ওই যে জৈব পদ্ধতিতে দেখতে পারেন এই যে এইটা। হ্যাঁ হ্যাঁ এইগুলো। মানে এর ভিতরে এটা কি মানে ফেরোমন ফাঁদ নাকি? হ্যাঁ হ্যাঁ ফেরোমন ফাঁদ, এগুলোর মধ্যে লিওর নামক একটা পদার্থ থাকে, এইটা দিলে আর কি পুরুষ মাছিগুলো আকৃষ্ট হয়ে আর এর মধ্যে ঢুকে যায় আর বের হতে পারে না। আচ্ছা আর এইটা কি? এটা তো সেম সেম লিওর। ওইটা প্রথমে আপনার ওই নিজের আর কি কেটে দিয়েছিলাম, তারপর দেখতেছি যে মাছি ঢোকে বের হয়, পরে আপনার চিন্তা করলাম যে যেটা ওই অফিসিয়াল আছে ওইটাই দেই। আর বাজারে কেমন কি দাম পাচ্ছে এই ফলগুলো? বাজারে আপনার হলো কি 30 টাকা কিলো বা 25 টাকা এইভাবে পাইকারি দেওয়া হয়। যেভাবে ওই আমাদের কিছু কৃষক রাখা আছে, তাদেরকে যদি মানে যেদিন ফল কাটে কৃষকরা সেই দিন তাদেরকে বলে তারা এসে নিয়ে যায় আর কি, যেভাবে বাজার চলে ওইভাবে তারা দিয়ে যায়। তারপরে আরো তো দেখতে পাচ্ছি পুঁই শাক। হ্যাঁ পুঁই শাক রোপণ করে দিয়েছে। পুঁই শাক কি বীজ কেনা? হ্যাঁ এগুলো আর কি সংগ্রহ করেছিল বাজার থেকে, তারপরে আর কি এত তো বেশি, এতে তো অল্প কিছু গাছ আর কি রোপণ করে দিয়েছে, এগুলো ঘন ঘন হয়ে গেছে আর কি টেংলি সেরে। এগুলা তো মানে বাজারে মোটামুটি ভালো দাম পাইতেছে নাকি? হ্যাঁ এগুলো আপনার ওই পাইকারি আপনার কেটে দেয়, পাইকারি দিলে আপনার মোটামুটি 25, 30, 40 এইভাবে মোট আর কি বিক্রি করে। আপনার কৃষি করে আলহামদুলিল্লাহ আপনার যা খরচ থেকে কিছুটা আলহামদুলিল্লাহ লাভবান আছে আর কি, কারণ আমাদের তো যারা কৃষক তারা তো তাদের তো আর পরিশ্রমের কোনো মানে মূল্য হয় না, কিন্তু আমরা তো ওভাবে পরিশ্রম করা যায় না, আমাদের তো লোক নিয়ে কাজ করাতে হয়, এর জন্য আমাদের ক্ষেত্রে একটু লাভ করা কিছুটা টাফ। বাট যারা আপনার কৃষক তারা তো সর্বদা আপনার এর সাথে জড়িত থাকে, তারা নিজেদের কাজ নিজেরাই করে, যে কারণে তাদের লাভ করাটা সহজ আর কি, এই জন্য তাদের সাথে তাদের লাভ করাটা সহজ আর কি। আর এই যে চিচিঙ্গার বাজার দাম কেমন পাইতেছো? এগুলো আপনার ওই পাইকারি 30-35 টাকা আর কি দেয় এরকম না? হ্যাঁ। আর বাজারে তো মানে ভালো ডিমান্ড আছে নাকি? হ্যাঁ বাজারে ডিমান্ড আছে মোটামুটি, কারণ আপনার ওদের মানে ডাকলে ওরা আসে নিয়ে যায়। আচ্ছা আর এই পাশে তো দেখতে পাচ্ছি এটা নষ্ট হয়েছে, এই যেমন এটা ফল নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে না? হ্যাঁ। এই পাশে তো দেখতে পাচ্ছি লাউ। হ্যাঁ লাউ কি এখন পর্যন্ত বাজারে নেওয়া শুরু হয়েছে? না এই গাছগুলো আর কি রোপণ করার পর এখন পর্যন্ত ফল আসা শুরু করে না। আর শাক? না শাক কাটে না, এগুলো আপনার মানে আগামীতে বর্ষার সময় মনে হয় ভালো পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ রোপণ করে দেওয়া হয়েছে তো আপনার এই যে এই থেকে সম্পূর্ণ লাউ আর কি, এই তো কি করা আসছে আর কি, লাউয়ের করা আসা শুরু হয়েছে। লাউ গাছে একবার আপনার সমস্যা দেখা দিচ্ছিল। কিরকম? মাথাগুলো আপনার পাতাগুলো আর কি আপনার কুকড়ে যাচ্ছিল, দেন তারপরে আপনার ওই বাজার থেকে মেডিসিন এনে দেওয়া হয়েছে, তারপরে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। সমস্যা দেখা দিয়েছিল, আমার তো একটু খারাপ লাগছিল যে এত ইনভেস্ট করলাম, এইভাবে প্রথম মানে ধরা খাবো, পরে দেখতে আসছি যে না ওইটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করেছে। ইমরান তোমার কাছ থেকে সবজি চাষ বিষয়ক অনেক মূল্যবান তথ্য জানলাম, অনেক সময় দিলাম আমাদেরকে।
এজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শকদেরও ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। ইমরানের মতো যদি এরকম ভাবে উদ্যোগ নেন, সাহসী উদ্যোগ, এবং প্রতিটি জমি যে আছে আপনাদের আশেপাশে সেগুলো যদি ব্যবহার করার উদ্যোগ নেন, তাহলে আশা করি ইমরানের মতো এমন সুন্দর ফসলের অধিকারী উৎপাদন হতে করা পারবেন যাবে। আপনিও। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, বিএসএল এগ্রোর সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।